বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি নাইম ইসলাম, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে পাটিগণিত, তোমাদের বইয়ের প্রশ্নমালা 3, অধ্যায়ের নাম পরিমাপ। তাহলে শুরু করা যাক। প্রথমে এই প্রশ্ন আসে, পরিমাপ বলতে কি বোঝো? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। আমরা পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করে থাকি। তোমরা ইতিমধ্যে বিজ্ঞান বইয়ে বিভিন্ন ধরনের এককের সাথে পরিচিত হয়েছো। এককের বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত আছে, তার মধ্যে এসআই একক, সিজিএস একক ইত্যাদি একক বহুল প্রচলিত। এসব একক একটির সাথে অন্যটির আবার সম্পর্ক রয়েছে। তোমাদের বইয়ের শুরুতে বিভিন্ন চার্টে এসব সম্পর্কগুলো দেখানো হয়েছে। এসব সম্পর্কগুলো তোমরা মুখস্থ করে নিবে। বিভিন্ন চার্ট আয়ত্ত করতে হবে তোমাদের, অঙ্কের জন্য এগুলো খুব কাজে আসবে। যাই হোক, শুরু করা যাক। তৃতীয় অধ্যায় পরিমাপ। এই অধ্যায়ে তোমাদের বিষয় বিশেষ করে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ঘনক ইত্যাদির ক্ষেত্রফল ও পরিসীমা নিয়ে আলোচনা করা হয়েছে। এসব বিষয়ের অঙ্কগুলো করতে হলে আগে তোমাদের সূত্র সম্পর্কে সম্যক ধারণা প্রয়োজন। প্রথমে আমি সূত্রগুলো দেখে নিচ্ছি। তোমরা ত্রিভুজ ক্ষেত্র অবশ্যই চিনো সবাই। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হচ্ছে ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটি দেখা যাচ্ছে জায়গায় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে হাফ অর্থাৎ 2/1 এর সাথে ভূমি এবং উচ্চতার গুণফল নিলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। এবং এর সাথে যদি একক মিটার হিসেবে থাকে তাহলে ক্ষেত্রফল হিসেবে একক হবে বর্গ মিটার। সেন্টিমিটারে থাকলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার, বা গজে থাকলে ক্ষেত্রফল হবে বর্গ গজ। এখন চলো সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্রটি দেখে নিই। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র দেখা যাচ্ছে ভূমি গুণ উচ্চতা। এটার ক্ষেত্র সেম একই, বর্গ একক হবে। অর্থাৎ মিটার থাকলে বর্গ মিটার, বা সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা দেখে নিই। দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এই জায়গায় দেখা যাচ্ছে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের বেলায় আমরা দৈর্ঘ্য প্রস্থ আলাদাভাবে নিইনি, কারণ বর্গক্ষেত্র যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাই আমরা প্রতিটি দৈর্ঘ্য প্রস্থের প্রতিটি অংশকে বাহু হিসেবে বিবেচনা করেছি। এখন দেখা যাক ঘনকের ক্ষেত্রফল। ঘনক বলতে আমরা বুঝি 6 ধার বিশিষ্ট, অর্থাৎ যার 6টি তল আছে তাকেই মূলত ঘনক বলি। আমি উদাহরণ হিসেবে বলতে পারি ইট একটি ঘনক, তোমাদের পড়ার বই একটি ঘনক, অর্থাৎ যার 6টি তল থাকে এটাই ঘনক। ঘনকের ক্ষেত্রফলের বেলায় তাই সূত্রটি দেখা যাচ্ছে 6 গুণ বাহুর দৈর্ঘ্য স্কয়ার। যেহেতু ঘনকের 6টি তল, তাই ঘনকের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে 6 গুণ করা হয়েছে। আরো একটি কথা তোমাদের জানা দরকার, ঘনকের যে বাহুগুলো বা ধারগুলো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো একে অপরের সমান, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা আমরা বলতে পারি। যাই হোক, এখন আমাদের বোঝার জন্য আমরা কিছু চিত্র লক্ষ্য করি। আমি প্রথমে একটি ত্রিভুজের চিত্র এঁকেছি। দেখা যাচ্ছে একটি ত্রিভুজ, এর শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটি লম্ব অঙ্কন করেছি, যা ত্রিভুজটির উচ্চতা নির্দেশ করছে। আমি এই জায়গায় ধরে নিয়েছি ত্রিভুজটির ভূমি 10 একক এবং উচ্চতা 12 একক। আমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, সেক্ষেত্রে কিভাবে আমি ক্ষেত্রফলটা বের করব? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগে দেখে আসছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ হাফ গুণ ভূমির মান আমরা এই জায়গায় পাচ্ছি 10 এবং উচ্চতার মান পাচ্ছি ভূমির মান পাচ্ছি 12 এবং উচ্চতার মান পাচ্ছি 10। অঙ্কটি যদি আমরা ক্যালকুলেশন করি, লব 12 এবং হর 2, এই দুইটা পরস্পরের সাথে লব হর কাটাকাটি, অর্থাৎ যদি ভাগ করা হয় 12 কে 2 দিয়ে, তাহলে পাওয়া যায় 6 এবং লব ও লব পাশাপাশি থাকায় তাদের গুণ করা হয়েছে 10 গুণ 6 অর্থাৎ 6 10 60। আমি তার পাশে লিখেছি বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, অর্থাৎ মিটারে থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে তোমরা এই এককের জায়গায় সেন্টিমিটার লিখে নিবে। দ্বিতীয় চিত্রটি আমি দেখছি সামান্তরিকের চিত্র।
তোমরা ইতিমধ্যে সামান্তরিকের সংজ্ঞা ভালো মতো জানো, তারপরেও আমি তোমাদের বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাই সামান্তরিক। আমি আবারও বলছি, যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাই সামান্তরিক। আমরা অন্যভাবে অনেক সময় বুঝে থাকি কোণগুলো সমকোণ নয়। এক্ষেত্রে চিত্রে দেখা যাচ্ছে কোণগুলো সমকোণ নয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট দেখা যাচ্ছে কোণগুলো। এক্ষেত্রে আমরা দেখছি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান, প্রস্থ প্রস্থ সমান। আরেকটা কথা বলা যায়, দুটা ত্রিভুজ একসাথে জোড়া যুক্ত করা হলে একটি সামান্তরিক পাওয়া যায়, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। সেক্ষেত্রে তাই দেখা যাচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আসছে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ দ্বিগুণ হয়ে 1 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভূমি আর উচ্চতার গুণফলই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল হিসেবে বুঝি। চিত্রে দেখা যাচ্ছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে 10 এবং উচ্চতা দেওয়া আছে 6, অর্থাৎ সামান্তরিকটির ক্ষেত্রফল দ্বারা 6×60 বর্গ একক। তৃতীয় চিত্র আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এবং সামান্তরিক প্রায় চিত্র দেখতে একই রকম, অর্থাৎ এদেরও বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। শুধু একটু পার্থক্য দেখা যাচ্ছে, এটার কোণটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট ছিল বা সমকোণ ছিল না, কিন্তু আয়তক্ষেত্রের বেলা দেখা যাচ্ছে প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই ক্ষেত্রে অঙ্কটি বোঝানোর জন্য আমি দৈর্ঘ্য ধরে নিয়েছি 8 একক এবং প্রস্থ ধরে নিয়েছি 4 একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান 8 বসালাম, প্রস্থের মান 4, 8 গুণ 4, 4 32 বর্গ একক। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 32 বর্গ একক। চতুর্থ চিত্র নিয়ে আলোচনা করি। দেখা যাচ্ছে একটি বর্গক্ষেত্র দেখানো হয়েছে এই জায়গায়, যার প্রতিটি বাহু সমান, অর্থাৎ এই বাহুটা 4 হলে এই বাহুটা 4, এই বাহুটা 4 হলে এই বাহুটা 4, অর্থাৎ প্রতিটি বাহু 4 একক। এর ক্ষেত্রফল বের করতে হলে আমরা আগেই সূত্র পড়েছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। বাহুর মান এই জায়গায় দেখা যাচ্ছে 4, বাহুর মান বসালাম 4 এর উপর স্কয়ার। তোমরা ছোট ক্লাসে জেনেছো স্কয়ার করলে কি হয়, 4 এর উপর স্কয়ার মানে 4 গুণ 4, 4 4 16, 16 বর্গ একক। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। পঞ্চম চিত্রে দেখানো হয়েছে একটি ঘনক। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম ঘনক কি, যার 6টি তল থাকে তাই ঘনক। আমরা এই জায়গায় একটি বাক্স দেখতে পাচ্ছি, যার আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। প্রতিটি দ্বার আমি 6 একক ধরে নিলাম, অর্থাৎ দৈর্ঘ্য 6 একক, প্রস্থ 6 একক এবং উচ্চতা 6 একক। আমরা জানি ঘনকের ক্ষেত্রফলের সূত্র 6 গুণ বাহু স্কয়ার। 6 বাহুর মান পেলাম 6, 6 এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করে অর্থাৎ সমাধান করে আমরা উত্তর পেলাম 216 বর্গ একক, অর্থাৎ ঘনকের ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের সৃজনশীলে যে কোনো জায়গায় যদি ত্রিভুজ, সামান্তরিক, আয়তক্ষেত্র বা ঘনক ইত্যাদির ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে তোমরা সহজে ক্ষেত্রফল বের করতে পারবে। তবে অবশ্যই তোমাদের এই সূত্রগুলো আয়ত্ত করতে হবে বা মুখস্থ করে নিতে হবে, এবং সেই সাথে অবশ্যই চিত্রগুলো ভালো মতো বুঝতে হবে, কোনটা আয়ত, কোনটা সামান্তরিক, কোনটা বর্গ, কোনটা ত্রিভুজ এবং কোনটা ঘনক। আয়তক্ষেত্রের পর ক্ষেত্রফলের পর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শুনলাম আমরা, তারপর সামান্তরিকের ক্ষেত্রফল শুনলাম, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানলাম। এবার এদের পরিসীমা সম্পর্কে আমি আলোচনা করব। ক্ষেত্রফলের বিষয়টা আমরা বুঝেছিলাম, ক্ষেত্রের ভিতরের জায়গাটা পরিমাণকে বলা হয় ক্ষেত্রফল, আর পরিসীমা বিষয়টা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ চতুর্দিকে বা একটা ক্ষেত্রের যতটি দ্বার থাকে তার বাইরের দৈর্ঘ্যকে বলা হয় তার পরিসীমা। ঠিক একইভাবে ত্রিভুজের পরিসীমা বলতে ত্রিভুজের 3 বাহুর যোগফল। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র এই জায়গায় আমি দেখতে পাচ্ছি, আমি লিখেছি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেহেতু আয়তক্ষেত্রের দুটি দৈর্ঘ্য রয়েছে এবং দুটি প্রস্থ রয়েছে, তাই দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করার পর 2 দিয়ে গুণ করলে আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়। আমরা এই জায়গায় আয়তক্ষেত্রের দিকে লক্ষ্য করি, একটি দৈর্ঘ্য দুইটি দৈর্ঘ্য, একটি প্রস্থ দুইটি প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যোগ করার পর 2 দিয়ে গুণ করলে আমরা চতুর্দিকের সীমানা অর্থাৎ পরিসীমা পাই। বর্গক্ষেত্রের বেলায় প্রতিটা বাহু যেহেতু সমান, অর্থাৎ একটি বাহুকে 4 দিয়ে গুণ করলেই বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়।
এখন আমরা ষষ্ঠ চিত্রে লক্ষ্য করি। আমি একটি আবারও আয়তক্ষেত্রের চিত্র নিয়েছি। আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিয়েছি 60 এবং প্রস্থ ধরে নিয়েছি 40। কিছুক্ষণ আগে আমি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র সম্পর্কে বলেছি। এই জায়গায় আবারও লিখেছি পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই জায়গায় কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, যেহেতু ব্র্যাকেটের সাথে সম্পর্ক, অর্থাৎ আমরা এটাকে ইনটু বলতে পারি। আমি নিচে ইনটু দিয়ে নিয়েছি, যেহেতু এটা পাটিগণিত। ইনটু দিয়ে নেওয়াই ভালো বা গুণ চিহ্ন দিয়ে নেওয়াই ভালো। 2 গুণন দৈর্ঘ্যের মান দেখা যাচ্ছে 60 এবং প্রস্থের মান হচ্ছে 40। আমি ব্র্যাকেটের কাজটা আগে করে ফেললাম। 60 এবং 40 যোগ করার পর পাওয়া যায় 100। 100 এর সাথে 2 গুণ করলে পাওয়া যায় 200। আর পরিসীমা সবসময় এককে হয়, অর্থাৎ শুধু এককে হয়। মিটার থাকলে মিটার বা সেন্টিমিটার থাকলে শুধু সেন্টিমিটার, অন্য কোনো কিছু হবে না। অর্থাৎ বর্গ ক্ষেত্রফলের বেলায় যেমন বর্গ সেন্টিমিটার বা আমরা বলেছি বর্গ মিটার, এসব কিছুই পরিসীমার বেলায় হবে না। যদি তোমরা কোনো কারণে পরিসীমার নির্ণয়ের সময় বর্গ একক লেখো, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা ভুল আসবে এবং এই জন্য তোমাদের নাম্বার কাটা যেতে পারে। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে, পরিসীমায় শুধুমাত্র এককে হয়, এই ক্ষেত্রে কোনো বর্গ একক হবে না। সপ্তম চিত্রে আবার আমি একটি বর্গক্ষেত্র নিয়েছি এবং ধরে নিয়েছি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 একক। এই বাহুটা 4, এটা 4, এটা 4, এটা 4। এখন পরিসীমা বের করতে যদি বলা হয়, বর্গের পরিসীমা কিভাবে বের করা যায়? 4 ইনটু বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 4 গুণন বাহু। বাহুর দৈর্ঘ্য যেহেতু 4, আমি 4 নিয়ে নিয়েছি। 4 গুণন 4 16 একক হয়। এটার ক্ষেত্রে পরিসীমা সবসময় এককে হয়, আমি আগেও বলেছি। অর্থাৎ তোমরা এই জায়গায় যে এককই থাকে, মিটার বা সেন্টিমিটার বা গজ বা ফুট যাই থাকে তাই দিয়ে নেবে। এখন আমরা নিচের চিত্রটা একটু লক্ষ্য করি। আমি এই জায়গায় দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সাধারণত 4টি শীর্ষ বিন্দু থাকে, 1টি 2টি 3টি 4টি। দেখা যাচ্ছে আমি একটি শীর্ষ বিন্দু থেকে এর বিপরীত শীর্ষ বিন্দুর দিকে একটি সরলরেখা টেনেছি। দেখা যাচ্ছে এটিকে বলা হয় আয়তক্ষেত্রের কর্ণ। চতুর্ভুজের কোনো একটি শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত শীর্ষ বিন্দু পর্যন্ত যে সরলরেখা অঙ্কন করা হয় তাই হচ্ছে ওই চতুর্ভুজটির কর্ণ। আমরা এই ক্ষেত্রে আয়তক্ষেত্রের কর্ণটি দেখতে পাচ্ছি, দেওয়া আছে। অনেক ক্ষেত্রে আয়তক্ষেত্রের কর্ণ বের করতে বলা হয় এবং সেই ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেয়া থাকে। আমি দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটি আমি আগে লিখে নিয়েছি। আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটি দেখা যাচ্ছে আন্ডার রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা যেভাবে পড়তে হয় আমি আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কর্ণ সমান সমান আন্ডার রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে আলাদাভাবে বর্গ করার পর তার যোগফলকে বর্গমূল করলে আমরা আয়তক্ষেত্রের কর্ণকে পেতে পারি। দৈর্ঘ্যের মান দেখা যাচ্ছে এই জায়গায় 8, অর্থাৎ আমি প্রথমে 8 এর উপর স্কয়ার করলাম এবং প্রস্থের মান দেওয়া আছে এই জায়গায় 6, আমি 6 এর উপর স্কয়ার করলাম। 8 এর উপর স্কয়ার করলে পাওয়া যায় 8 8 64 এবং 6 এর উপর স্কয়ার করলে পাওয়া যায় 36। উপরে একটি রুটের জায়গায় রয়েছে দেখা যাচ্ছে 64 এবং 36 যোগ করলে আমরা মান পাই 100। আর 100 কে রুট অর্থাৎ বর্গমূল করলে, রুটের বাংলা হচ্ছে বর্গমূল, বর্গমূল করলে আমরা পাই 10, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য পেলাম আমরা 10 একক। এখন যে এককে থাকুক তোমরা সেই একক বসিয়ে নিবে। এখন আসা যাক আয়তক্ষেত্রের কর্ণ থেকে বর্গক্ষেত্রের কর্ণের দিকে। বর্গের ক্ষেত্রে আমি বাহুর দৈর্ঘ্য নিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে 8 এবং তার মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই 8। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র তোমাদের মনে রাখতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র হচ্ছে √2 গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সাথে √2 গুণ করলে তোমরা কর্ণ বর্গের কর্ণ পেয়ে যাবে। আমি এই জায়গায় √2 এর জায়গায় √2 রেখেছি, তার সাথে বাহুর দৈর্ঘ্য 8 তা গুণ করেছি। আর √2 যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নয়, অতএব এর সাথে 8 গুণ করতে হলে তোমাদের অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। ক্যালকুলেটরে তোমরা √2 এর মান বের করে তার সাথে 8 যদি গুণ করো তাহলে 11.31 সামথিং আসবে। অর্থাৎ সুতরাং তোমরা বুঝতে পারছো তোমাদের এই সমাধানটি করার জন্য 11.31 সামথিং আসার পর তোমরা দশমিকের পর সাধারণত 2 ঘর বা 3 ঘর নিবে। তবে খেয়াল রাখতে হবে যখন 2 ঘর নিবে তখন তৃতীয় নম্বর সংখ্যাটি খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বর সংখ্যাটি যদি 4 এর বেশি থাকে তাহলে
তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আর যদি 3টি সংখ্যা নাও তাহলে চতুর্থ সংখ্যা খেয়াল রাখতে হবে, যদি 4 এর বেশি থাকে তাহলে আগের সংখ্যার সাথে, যদি 4 এর বেশি থাকে তাহলে অবশ্যই আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এক্ষেত্রে আমি মান দেখেছি যে এটার মান 11.31 এর পরে যে সংখ্যাটি আসে তা 4 এর কম বা 4 বা 4 এর কম, তাই আমি এই মানটি নিয়েছি। যাই হোক, আমরা বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্রের মাধ্যমে বর্গক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ বের করতে পারলাম। আমাদের বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন থাকে, আয়তক্ষেত্রের কর্ণ বের করতে বলা হয়, বর্গক্ষেত্রের কর্ণ বের করতে বলা হয়। অনেক সময় এই ধরনের কর্ণকে, আয়তক্ষেত্রের কর্ণকে বলা হয় বর্গক্ষেত্রের বাহু ধরো, তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তার মানে আমরা আয়তক্ষেত্রের কর্ণ বের করে সেটাকে বর্গক্ষেত্রের বাহু হিসেবে ধরে তার ক্ষেত্রফল বের করব, যদি আমাদের সূত্র জানা থাকে। ঠিক একইভাবে বর্গক্ষেত্রের কর্ণ বের করে তাকে যদি কোনো ত্রিভুজ বা আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করে তার ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে আমরা বের করতে পারবো। বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে এবং মাথা ক্লিয়ার রেখে বুঝতে হবে যে কখন কোন সূত্রটি কাজে আসছে। যখন যেটা বের করতে বলা হয় তখন তোমাদের সেটাই বের করতে হবে। এই জন্য আমি তোমাদের জন্য একটি সৃজনশীল সাজিয়েছি। এই জায়গায় দেখা যাচ্ছে সৃজনশীলে আমি উদ্দীপক হিসেবে প্রথমে একটি ছবি নিয়েছি। ছবিতে দেখা যাচ্ছে একটি আয়তক্ষেত্রের ছবি দেখা যাচ্ছে। আয়তক্ষেত্রটি একটি বাগান, এই বাগানটি আয়ত আকৃতির বাগানটি দেখা যাচ্ছে। আমি দৈর্ঘ্যকে 8 একক ধরে নিয়েছি এবং প্রস্থকে 6 একক ধরে নিয়েছি, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে 8 এবং প্রস্থ হচ্ছে 6। আমার এই উদ্দীপক অনুসারে এর মানগুলো বের করে নিতে হবে। দেখা যাক উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলো কিভাবে সাজানো হয়েছে। তোমরা গণিতের সৃজনশীল সম্পর্কে জানো। গণিতের প্রতিটি সৃজনশীলে 3টি প্রশ্ন থাকে। প্রথমে সহজ মান, পরেরটা মধ্যম মান, তারপর একটা কঠিন মান। প্রথম প্রশ্নটা অবশ্যই সহজ থাকে এবং যার মান থাকে 2, অর্থাৎ প্রথম অঙ্কটি তোমরা যদি করতে পারো ভালো মতো তাহলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। মধ্যম মানের অঙ্কটি করতে পারলে তোমরা পাবে 4 এবং কঠিন মান করতে পারলে তোমরা পাবে আরো 4, অর্থাৎ প্রতিটি সৃজনশীলের জন্য তোমাদের রয়েছে 10 নাম্বার। তোমরা যদি সঠিকভাবে উত্তর করতে পারো তাহলে গণিতে সম্পূর্ণ নাম্বার পাওয়া কোনো বিষয়ই না। আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে বলা হয়েছে ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 8 ও 6 মিটার হলে ক্ষেত্রফল কত। আমি প্রশ্নটি আবার বলছি, ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 8 ও 6 মিটার হলে ক্ষেত্রফল কত। খ নম্বরে যে প্রশ্নটি দেখা যাচ্ছে সেখানে বলা হয়েছে ক্ষেত্রটির বাইরের চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত। গ নম্বর প্রশ্ন যেটি সেটিতে লেখা আছে ক্ষেত্রটির কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করো। আমি এখন সৃজনশীল অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি ক এর উত্তর লিখে নিচ্ছি। দেখা যাচ্ছে দেওয়া আছে ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উচ্চতা 6 মিটার, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিলাম। এবার লিখলাম, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ বলতে আমরা যেটা বুঝি 2/1 গুণ ভূমির মান হচ্ছে 8 আর উচ্চতা 6। গাণিতিক নিয়মে ক্যালকুলেশন করলাম, অর্থাৎ লব 8 কে হর 2 দিয়ে ভাগ করলাম। 8 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 4 এবং 6 পাশাপাশি থাকায় তাদের মধ্যে গুণের সম্পর্ক আমরা পেলাম 4 6 24, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া গেল 24 বর্গ মিটার। যাই হোক, অঙ্কটি আমরা খ এবং গ সমাধান করার জন্য প্রশ্নটা এই জায়গায় রাখছি এবং বাকি অংশগুলো মুছে দিচ্ছি। আমরা খ নম্বর চিত্রে দেখতে পাচ্ছি ক্ষেত্রটির বাইরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত। আমরা বোঝার জন্য চিত্রটি এঁকে নিয়েছি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 8 এবং প্রস্থ 6,
যেভাবে ছিল সেভাবে, এবং 2 মিটার চওড়া, চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তায় এঁকে নিয়েছি। রাস্তার প্রতিদিকে চওড়া পরিমাণ হচ্ছে 2 মিটার। অঙ্কটি করার জন্য অবশ্যই তোমাদের চিত্রটি এঁকে নিতে হবে, এবং চিত্রটি আঁকলেও তোমাদের জন্য অঙ্কটি বোঝা সহজ হবে। যাই হোক, আমি প্রথম থেকে শুরু করি। অর্থাৎ আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি দেয়া আছে বাগানের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 6 মিটার। যথারীতি বাগানের ক্ষেত্রফল আমরা সবাই জানি, বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ আমি দৈর্ঘ্য 8 এবং প্রস্থ 6 কে গুণ করে পেলাম 6টা 48 বর্গ মিটার। যেহেতু রাস্তাটি 2 মিটার চওড়া, তাই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আমি খেয়াল করি এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দৈর্ঘ্য ছিল 8, এতখানি জায়গা হচ্ছে 8, এই জায়গায় আরো 2 মিটার বাড়লো, আর এই জায়গায় আরো 2 মিটার বাড়লো, অর্থাৎ দুই দিকে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়লো। তাই আমি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পেলাম, দুই দিকে 2 করে বাড়লে হয় 8 প্লাস 2 গুণ 2, অর্থাৎ 8 যোগ 2 গুণ 2, 8 2 দুগুণে 4, 8 আর 4 যোগ করলে পাওয়া যায় 12 মিটার। অর্থাৎ এই দৈর্ঘ্যটা, রাস্তা সহ যে দৈর্ঘ্যটা, নতুন দৈর্ঘ্যটা, সেটা পেলাম 12 মিটার। এই দৈর্ঘ্যটাই ঠিক আসলে মূলত এই দৈর্ঘ্যটা, কারণ এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান। আমার এই দৈর্ঘ্যটা বের করতে হলে অবশ্যই এই দৈর্ঘ্যটার সাথে দুই দিকে যে 2 মিটার করে জায়গা আছে সেই 2 যোগ করে নিতে হবে। এই দুইটাই হচ্ছে এটা। ঠিক একইভাবে প্রস্থের বেলা যদি আমি খেয়াল করি, এদিকে দেখা যাচ্ছে প্রস্থ 6 মিটার এবং এইদিকে 2 মিটার রাস্তা, এদিকে 2 মিটার রাস্তা, অর্থাৎ রাস্তা সহ বাগানের বা আয়তাকার ক্ষেত্রের প্রস্থটি কতখানি বাড়বে? এইদিকে 2 মিটার বাড়বে এবং এইদিকে 2 মিটার বাড়বে। তাই আমি রাস্তা সহ বাগানের প্রস্থ বের করার সময় 6 এর সাথে 2 দিকে 2 গুণ করে নিয়েছি, অর্থাৎ আমি রাস্তা সহ প্রস্থ পেলাম 6 যোগ 2 গুণ 2 অর্থাৎ 4, 6 যোগ 4 অর্থাৎ 10 মিটার। এখন দেখা যাক রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, অর্থাৎ এই অংশটা এবং রাস্তা সহ প্রস্থ এই অংশটা পেলাম। এখন যে বাহিরের ক্ষেত্রফলটা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা গুণ করে পাওয়া যায় রাস্তা সহ ক্ষেত্রফল। রাস্তা সহকারে আমি ক্ষেত্রফল পেলাম, দৈর্ঘ্য যখন হলো 12 এবং প্রস্থ 10, গুণ করলে পাই রাস্তা সহ ক্ষেত্রফল 120 বর্গ মিটার। যদি মিটারে থাকে আমরা মিটারে লিখে দেব। এই জায়গায় যেহেতু কোনো একক উল্লেখ করা হয়নি, তোমরা এই জায়গায় একক উল্লেখ না করলেও পারো, শুধু বর্গ মিটার বা শুধু বর্গ একক বা একক লিখলেই হবে। রাস্তা সহ ক্ষেত্রফল পেলাম। এখন রাস্তা সহ মোট ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি আমি সরিয়ে নিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটি সহজেই পেয়ে যাব। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমার রাস্তা সহ মোট ক্ষেত্রফল জায়গা থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি বাদ দিতে হবে, অর্থাৎ 120 থেকে বিয়োগ করতে হবে। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়েছিলাম আমি 48 বিয়োগ করলে পাওয়া যায় 72 বর্গ মিটার। ছাত্রীরা, তোমরা এই জায়গায় খ নম্বর অঙ্ক করার পর এই জায়গায় পাশাপাশি উত্তর লিখতে পারো, আবার অঙ্ক 3টা করার পরও শেষে গিয়ে উত্তরও লিখতে পারো। এটা তোমাদের বিষয়। অনেকে তোমরা 3টা অঙ্ক করার পর অনেকে উত্তর লিখে ক সমান এত, খ এর উত্তর এত, গ এর উত্তর এত, অনেকে ক এর উত্তর ক এর সাথে লিখে ফেলে, খ এর উত্তর খ এর সাথে লিখে ফেলে এবং গ এর উত্তর গ এর সাথে লিখে ফেলে। এখন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ নম্বর প্রশ্নটি আমি আবারও পড়ি। এখানে বলা হয়েছে ক্ষেত্রটির কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করো। অর্থাৎ আমাকে আগেই ক্ষেত্রটির কর্ণ বের করতে হবে। আমরা ইতিমধ্যে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র পড়ে আসছি, দৈর্ঘ্য